উঁচু নিচু টিলা, পাহাড় পর্বত, সবুজ বনানী আর প্রকৃতির অপার লীলাভূমিতে সাজানো এক জেলা বান্দরবান। যেন শিল্পীর আঁকা কোনো ছবি। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখেই হয়তো রচিত হয়েছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। যেন প্রকৃতি তার রূপ মাধুরীর পুরোটাই মেলে ধরেছে এখানে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, বান্দরবনে পর্যটকদের কথা বিবেচনায় রেখে গড়ে উঠেছে ছোট বড় অনেক হোটেল, মোটেল আর পর্যটন কেন্দ্র। থাকা খাওয়ার ব্যবস্থা হলে পরে আপনি বেরিয়ে পড়তে পারেন নিশ্চিন্তে যে কোনো লোকেশনে। এখানে আছে নীলগিরি, নীলাচল, চিম্বক পাহাড়, কেওকারাডাল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত সহ অসংখ্য দর্শনীয় স্থান। যাতায়াতের প্রধান বাহন চাঁদের গাড়ি। নৌপথেও ট্রলারে করে অনায়াসেই যাওয়া যায় বিভিন্ন স্পটে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় সাঁই সাঁই করে উপরে উঠে আবার গাড়ি গড়গড় করে নিচে নামতে চাঁদের গাড়ির যেন কোনো তুলনা হয় না। ভ্রমণ পিপাসুদের কাছে বান্দরবন যেন এক স্বপ্নের জগৎ। চারিদিকে সবুজ আর সবুজ। আঁকাবাঁকা পাকা রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এ প্রসঙ্গে বলে রাখি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে এখানে শান্তি বিরাজ করছে। পার্বত্য অঞ্চল এখন শান্তির শহরে পরিণত হয়েছে। এখানে নেই কোনো সহিংসতা। এই জনপদে বাঙালি সহ 12টি সম্প্রদায় বসবাস করে। তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাই পর্যটন মেলা বা পার্বত্য লোকজ মেলাগুলোতে দেখা যায় বোম, ম্রো, তঞ্চঙ্গা, গারো, খাসিয়াদের চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার ত্রিপুরা ভাষা।
প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবনের লীলাচলের এই পাহাড়ের পাদদেশে বসেছিল এক মহা মিলন মেলা। 11টি সম্প্রদায় এবং বাঙালি জনগোষ্ঠীর নানা উৎসব আর পার্বণের মধ্য দিয়ে এখানে উদযাপিত হলো লোকজ সংস্কৃতি উৎসব। এটা হচ্ছে আমাদের মারমাদের ঐতিহ্যবাহী খেলা, কাছি দেম বলে আমাদের মারমা ভাষাতে। এটা আদিকাল থেকে খেলে আসছে, এটা আমাদের খুব প্রিয় খেলা। আর একটা খেলা হচ্ছে ওটা তঞ্চঙ্গিয়াদের গিলা খেলা বলে, ওইটাও তঞ্চঙ্গিয়াদের আদিবাসীদের অনেক আদিকাল থেকে খেলে আসছে এটা। বান্দরবনে এরকম লীলাভূমি, কত প্রাকৃতিক সৌন্দর্য, এভাবে না করলে তো সব জায়গাটাও জানবে না। এটার জন্য আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করি, সুন্দর লাগতেছে। আরো আগামীতে যদি আরো এই চারটি যদি ভালো হতো তাহলে মনে হয় আরো সুন্দর হতো, মানুষ জানতো। প্রতিটি সম্প্রদায় সমাজবদ্ধ হয়ে গুচ্ছগুচ্ছ গ্রামে বসবাস করে। জুম চাষই হচ্ছে তাদের প্রধান পেশা। কিন্তু পাহাড় ধস, বনভূমি উজাড়, পাহাড়ের মালিকানার কারণে অনেকেই এখন নানান রকম বাগান করছে। বিশেষ করে আনারস, আম, কলা, পেঁপের আবাদ লক্ষণীয়। বছরে একবার ফসল ঘরে তুললেও বসে থাকে না এখানকার মানুষেরা। বিশেষ করে বোম, ম্রো, হাজং আর গারো সম্প্রদায়ের লোকজন অবসর সময়ে তাঁত বুনে বা বাঁশ বা কাঠের তৈরি নানান হস্তশিল্পজাত পণ্য তৈরিতে ব্যস্ত থাকে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষদের পরিবারগুলো মাতৃতান্ত্রিক, তাই পুরুষদের চেয়ে কাজে কর্মে নারীরা বেশ এগিয়ে। তাদের বসবাসের বাড়িগুলিও বেশ উঁচু করে মাচান তৈরি করে করা। একসময় গহীন অরণ্যে জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে একটু উঁচুতে তৈরি করা হতো বসবাসের বাড়ি। এখন জীবজন্তুর আক্রমণ তেমন পরিলক্ষিত না হলেও উঁচু মাচানের উপর বাড়ি তৈরির ট্র্যাডিশনটা আছে। হাঁস মুরগি পালনের পাশাপাশি এদের প্রতিটি বাড়িতেই শূকর পালতে দেখা যায়। শূকরের মাংস তাদের প্রিয় খাবারের একটি। কথা হচ্ছিল জুম চাষ নিয়ে। পাহাড়ের বুক চিরে একই গর্তে নানান রকম শস্য বীজ রোপণ করাকেই জুম চাষ বলা হয়। সময়ের বিবর্তনে তাদের চাষবাসেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। আধুনিক চাষাবাদেও অভ্যস্ত হয়েছে তাদের অনেকে। তবে পাহাড়ের বুকে গরু দিয়ে হাল চাষ অথবা কোদালের ব্যবহার এখনো প্রচলিত। জুম চাষের মাধ্যমে তারা একই গর্তে বিভিন্ন রকমের শস্যের বীজ রোপণ করত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান গাছ। এই ধান গাছ থেকে তারা বছরে একবার ধান উৎপাদন করে এবং ধান কাটার পরে আদা এবং হলুদ এটির চাষ হচ্ছে এখানে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম চাষের মধ্য দিয়ে তিসি এবং অন্যান্য ফসলের বীজ রোপণ করা হয়েছে। আগে জুম চাষ করে আর পাহাড়ের মানুষ জুম চাষ করে মরই টরে জাগর সব খাইতে পায়। এখন তো জুম চাষ করে খায় না, জুম চাষ করে জঙ্গলা তো শেষ হয়ে। এখন যা যার আছে এটা কাজ করে আমি দিতে পারি, এই তো খাই। রবার গাছের খাস করে করে বড় হবে, তারপরে রবার টানতে হবে, খাটবে রবার, রবার আসবো। রবার গাছ লাগে নেই, ডঙা রবার হাবি বং রবার ফেরে বং এরকম বিভিন্ন বাগানে করে, কেলা বাগান, তারপরে সেগুন বাগান, আনারস, কেলা, নানা ধরনের জাতি আর গাছ আর কি, কড়ই গাছ, গামড়ি গাছ বাগান করি আর কি।
বান্দরবনে বাণিজ্যিকভাবে রাবারের চাষ হচ্ছে। এখানে প্রায় 15,000 একর জমিতে রাবার চাষ হচ্ছে। সেই রাবার চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বড় রাবার ফ্যাক্টরি। পার্বত্য জেলা বান্দরবনে ছোট বড় মিলিয়ে আছে বেশ কিছু রাবার বাগান। বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে এই রাবারের, কিন্তু তারপরও যথাযথ কর্তৃপক্ষ এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে মুখ থুবড়ে পড়েছে রাবার শিল্প। এখানে কাজ করছে প্রায় 6,000 শ্রমিক, যাদের সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। বাগানেতে খসানে খসগুলো বসাই এসিড দিয়ে পানি দিয়ে সুন্দর করে বসাই। আমরা মনে ওখানে মেশিন দিয়ে দলাই দিই, দলানোর পরে ওইগুলো সব পানি ভিজাইয়া সুন্দর করে দইয়া পরিষ্কার করে আবার শুকানো দিই। রোদে শুকানোর পরে ডুঙে দেওয়া হয়, আগুন দিয়ে হিট করা হয়, প্যাকিং করে 50 কেজি ওজনের আর কি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয় আর কি। বিগত বছরগুলোতে যেখানে প্রতি কেজি রাবার বিক্রি হয়েছে 250 থেকে 300 টাকায়, সেখানে বর্তমানে বিদেশ থেকে রাবার আমদানি করায় তার মূল্য দাঁড়িয়েছে 120 থেকে 30 টাকা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই রাবার। তাই যথাযথ কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে এই শিল্প আবার উঠে দাঁড়াবে, তার হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এবার চলুন ঘুরে আসি নীলগিরি থেকে। সমতল থেকে প্রায় 3,000 ফুট উঁচুতে চমৎকার প্রাকৃতিক পরিবেশে নীলগিরি অবস্থিত। নীলগিরির পরিবেশ আপনাকে নিয়ে যাবে কল্পনার অন্য এক ভুবনে। ইচ্ছে হলে আপনিও ছুঁয়ে দেখতে পারেন মেঘের পালক। নীলগিরিতে এসে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এরকম একটি সূর্যাস্ত দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়, বিশেষ করে যে সমস্ত পর্যটকেরা এই নীলগিরিতে ভ্রমণের জন্য আসেন। নীলগিরির সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে যে কোনো পর্যটকই হাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন। সেই সমস্ত পর্যটকের জন্য এই জায়গাটি হয়ে উঠতে পারে একটি মনোমুগ্ধকর জায়গা, যেখানে মেঘ আর মানুষের স্বপ্নের সম্মিলন ঘটে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নীলাচল পর্যটন কেন্দ্রটি পর্যটকদের অন্যরকম এক ভালো লাগার স্থান। 1700 ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় আছে দৃষ্টিনন্দন টাওয়ার, যেখানে দাঁড়িয়ে চতুর্দিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আছে অপূর্ব সুযোগ। প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবনের এই লীলাচল, যেখানে প্রকৃতি ঢেলে দিয়েছে তার অপরূপ রূপ। এখানে আকাশ ছুঁয়েছে ভূমিকে আর ভূমি ছুঁয়েছে আকাশকে। এখানে অবকাঠামো উন্নয়ন এবং যথাযথ যোগাযোগ ব্যবস্থা করা গেলে অনেক বেশি পর্যটক আকৃষ্ট হবে বলে ধারণা পর্যটকদের। বান্দরবনের উপশহর বালাঘাটার পুলপাড়ায় আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মন্দির, যেটি স্বর্ণ মন্দির নামে পরিচিত। বান্দরবান থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। সুউচ্চ পাহাড়ের চূড়ায় তৈরি সুদৃশ্য এই স্বর্ণ মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান নামেই বোঝা যায় এটির রং সোনালী। এই প্যাগোডা থেকে বান্দরবনের বালাঘাটা উপশহর আর আশেপাশের সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখা যায়। বান্দরবনের রুমা রাস্তার 8 কিলোমিটার দূরে শৈলপ্রপাত অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি। সারাক্ষণ ঝর্ণার হিমশীতল পানি বয়ে যাচ্ছে। এই ঝর্ণার পানি খুবই স্বচ্ছ। বছরের বেশিরভাগ সময় দেশি বিদেশি পর্যটক ভিড় জমান এখানে। এখানে দুর্গম পাহাড়ের কোল ঘেঁষা ক্ষুদ্র নৃগোষ্ঠী বোম সম্প্রদায়ের সংগ্রামী জীবন প্রত্যক্ষ করা যায়।
প্রকৃতির অপার লীলাভূমি এই বান্দরবনে আছে উঁচু নিচু পাহাড় পর্বত টিলা, বন জঙ্গল ঝোপঝাড়, সেই সাথে আছে দর্শনীয় স্বচ্ছ জলরাশির এই শৈলপ্রপাত, যেখানে আপনিও আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে যেতে পারেন যে কোনো দিন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চাঁদের গাড়ি করে যেতে খুব একটা বেগ পেতে হয় না। যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় খুব স্বচ্ছন্দে পর্যটকেরা যাতায়াত করতে পারেন। পথে যেতে যেতে আপনার চোখে পড়বে বিভিন্ন সম্প্রদায়ের জীবন সংগ্রামের নানা চিত্র। পাহাড়ের গায়ে ছোট ছোট গর্ত করে এরা এক জাতীয় পোকা ধরে, সেই পোকা এদের সুস্বাদু এক খাবার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সম্পর্কে কৌতূহল একটু বেশি হলে আপনি আমাদের মতো ঢুকে যেতে পারেন ওদের ঘরে। দেখতে পারেন প্রতিটি ঘরে আছে কোমরতাঁত। প্রথমে নিজেরা নিজেদের পোশাক তৈরি করে পরত, পরে তারা এটিকে বাণিজ্যিকভাবে বুনতে শুরু করে চাহিদার কারণে। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন এনজিও, আর এই এনজিওগুলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রশিক্ষণ দিয়ে হস্তশিল্পজাত পণ্য তৈরি ও বিক্রির সুব্যবস্থা করায় এখন প্রতিটি বাড়িতে তৈরি হচ্ছে কাঁথা, চাদর, গামছা, লুঙ্গি ও নানান রকম কাপড়। অন্যান্য কাজের ফাঁকে প্রত্যেকেই, বিশেষ করে নারীরা, তৈরি করছে হাতের সুনিপুণ বুননিতে দৃষ্টিনন্দন ডিজাইনের নানান কাপড়। আর এই কাপড় নিজেদের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে, আর এতে করে স্বাবলম্বী হয়েছে এখানকার মানুষ। আমাদের এখানে মানে সব উপকারভোগী মিলে আর কি এই কমিউনিটি, ত্রিপুরা কমিউনিটি 22 জন আছে। 22 জন থেকে তাঁতের আছে, বড় তাঁতে 4 জন। আমরা এদেরকে প্রথমে ট্রেনিং 55 দিন ট্রেনিং দেওয়ার পরে ওনারা এই কাজটা শিখছে। এখন এই কাজটা করে ওনারা স্বাবলম্বী হচ্ছে। এখানে ওই যে গামছা আর থান কাপড় তৈরি হয়, আমরা অফিসিয়াল ভাবে কিনে নিই, আর ওনারা লোকালেই বিক্রি করে। এখানে জুম চাষ করার পাশাপাশি ওনার ওই হস্তশিল্প কাজ করে 5-6 হাজার টাকা ইনকাম পাচ্ছে। আমি আসলে লেখাপড়া করি, তার পাশাপাশি এই চাদরগুলো বুনি। আমার এগুলো বুনে আমার অনেক আনন্দ পাচ্ছি, আনন্দ লাগছে। তারপরে পরিবারের সামর্থ্য জুগিয়ে দিচ্ছি, তারপরে পরিবারকে সাহায্য করছি, এটাতে আমার আনন্দ। বাংলাদেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 67টি। এর মধ্যে শুধু বান্দরবনে বসবাস করেন 11টি সম্প্রদায়, যাদের অধিকাংশ মগ, মুরং, টিপরা, বোম সহ আরো অন্যান্য সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষগুলো একসময় জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন ছিল জুম চাষ, কিন্তু সেই জুম চাষ জমিজমা কমে যাওয়ার ফলে তারা এখন হস্তশিল্পের দিকে ঝুঁকেছে, আর এর মধ্য দিয়েই গড়ে উঠছে সমৃদ্ধ এক বাংলাদেশ। প্রতিটি বাড়ির চিত্রই বলে দেয় এরা কতটা পরিশ্রমী। একদণ্ড বসে নেই কেউ, প্রত্যেকেই যার যার কাজে ব্যস্ত। বান্দরবনের কোন ঘেঁষে বয়ে গেছে সাঙ্গু নদী। এই নদীর জলরাশি খুব স্বচ্ছ। নৌকা বা ট্রলারে দুই ধারে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেরিয়ে পড়তে পারেন আপনিও। যেতে যেতে চোখে পড়বে বিভিন্ন সম্প্রদায়ের প্রাত্যহিক ব্যস্ততার চিত্র। মাছ ধরা, ফসল কাটা, জুম চাষ, এ যেন প্রতিদিনের ব্যস্ততারই চিত্র। বান্দরবনের সাঙ্গু নদীতে ভ্রমণের এক অপূর্ব সুযোগ রয়েছে
যে কোনো পর্যটকের। এখান থেকে অসংখ্য ট্রলার ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। আপনিও আপনার প্রিয়জনকে দিয়ে আসতে পারেন এসব জায়গায় বেড়াবার জন্য। শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পাহাড়ের পাদদেশে চোখে পড়ল প্রাইমারি স্কুল। বিভিন্ন সম্প্রদায়ের শিশুরা এখানে পড়াশোনা করছে, যেন আগামীর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে ওরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবার বোঝা গেল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই পাহাড়ি অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই সেখানে প্রতিটি বাড়িতে চলছে বিদ্যুতের আলো। কেমন করে? ওই যে বললাম, প্রযুক্তির কল্যাণে এই পাহাড়ি জনপদেও লেগেছে আলোর ঝলকানি। প্রতিটি বাড়িতেই জ্বলছে বাতি সৌরবিদ্যুতের কল্যাণে। যে বাতি ঘোচাবে সকল কুসংস্কার, অন্ধকার, গড়ে তুলবে সম্প্রীতির এক বাংলাদেশ। Putuguang celirang mutakanoi samung tang neima Maisi satilang shalo bikungo lagoi tang neima Beki kanoi sorok sorok ang lehim neima Putuguang celirang mutakanoi samung tang neima Maisi satilang shalo bikungo lagoi tang neima Beki kanoi sorok sorok ang lehim neima Bacago, tok sa tumili, parang kunay, oy, to'y glam na ko.